হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যালো। কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু নেট প্রবলেম হচ্ছে। হ্যালো। তোমার কথা শোনা যাচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাই, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। ঠিক আছে। আমরা হচ্ছে কতদিন দেখলাম ব্লগ গুলো দেখার কথা। একদম হয়ে গেছিল। হয়তো কি ব্লগ গুলো দেখছিলাম, এগুলোতে আরো কিছু জিনিস ভিতরে ভিতরে দেখবো, বুঝছো? অনেক কিছু হচ্ছে ধরো ইন্টার রিলেটেড, তো ওই শঙ্করায়ন রিলেটেড কিছু জিনিস এর ভিতরে ঢুকে আছে। তো হচ্ছে কিছু জিনিস হচ্ছে শুরুতে বুঝবে না, ওগুলো হচ্ছে আমরা যখন শঙ্করায়ণটুকু আবার পড়বো, পরে আবার এই পার্ট গুলোতে ব্যাক করবো, তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হবে যে এই জিনিসগুলো পুরা শঙ্করায়ণ রিলেটেড, যে ব্লক ব্লক করে আঁকায় রাখছে। যে আচ্ছা আচ্ছা। এসপি 2 এসপি 3 দেখতেছো না, এগুলো সব শঙ্করায়নের জিনিস। শঙ্করায়নের মেইন বেসিকটা যখন পড়বা তখন দেখবে হচ্ছে এই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। তো আজকে শুরু করবো হচ্ছে ডি ব্লক দিয়ে। দেখো, ডি ব্লক মৌল, আমরা জানি ডি ব্লক মৌল কি। তো ডি ব্লক মৌলের যে সাধারণ বৈশিষ্ট্যগুলো এখানে লিখছে। যে ডি ব্লক মৌলে কি হয়, দেখো এই ব্লকের প্রতিটি সদস্যেরই উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থাকে। দেন হচ্ছে বেশিরভাগ ডি ব্লক মৌলের আয়নীকরণ শক্তি এস আর পি এর মাঝামাঝি হয়। আয়নীকরণ শক্তি এস আর পি এর মাঝামাঝি কেন বলতেছে? কারণ দেখো, তুমি পর্যায় সারণীতে দেখলে বাম দিকে থাকে হচ্ছে এস ব্লক, ডান দিকে থাকে হচ্ছে পি ব্লক, আর মাঝখানের পার্টটুকুতে থাকে হচ্ছে ডি ব্লক। এদিকে পি, এদিকে হচ্ছে এস, তাই না? তাহলে তুমি যত বাম থেকে ডানে যাও, জি ভাই। আয়নীকরণ শক্তি আস্তে আস্তে বাড়ে। হ্যাঁ। তাহলে কি এদের আয়নীকরণ শক্তি কি এস আর পি এর মাঝামাঝি হবে স্বাভাবিকভাবেই, এটাই জি। বলছে। দেন বলছে এদের তড়িৎ ধনাত্মকতা এস ব্লক অপেক্ষা কম এবং পি ব্লক অপেক্ষা বেশি। এখন দেখো, তড়িৎ ধনাত্মকতা বাম থেকে ডানে গেলে কমে না বাড়ে? বাম থেকে ডানে গেলে কমে। কমে। সো এদের এস ব্লকের থেকে কম, এটা বলতেছে। আবার পি ব্লকের থেকে বেশি বলতেছে, কারণ পি ব্লক মানে কি একদম ডান দিকের, ওদের তড়িৎ ধনাত্মকতা কম বাট ঋণাত্মকতা বেশি, তাই না? দেখো এখানে যেটা বলতেছে, তোমার ধনাত্মকতা যত বাম থেকে ডানে যাবে তত হচ্ছে কমতে থাকবে। তাহলে ডি ব্লকের ধনাত্মকতা এস ব্লকের থেকে কম হবে, আর পি ব্লকের ধনাত্মকতা ডি ব্লকের থেকে কম হবে, এটাই বলছে, তাই না? জি ভাই। দেন বলছে দেখো, 5D সিরিজের মৌলগুলো যেমন প্লাটিনাম, AuHg, au কি গোল্ড, প্লাটিনাম, গোল্ড, মার্কারি সাধারণ অবস্থায় নিষ্ক্রিয়ভাবে থাকে। সাধারণ অবস্থায় নিষ্ক্রিয় প্রকৃতির হয়, এদেরকে নবেল মেটাল বলে। এরা হচ্ছে সাধারণ অবস্থায় নিষ্ক্রিয় আকারে থাকে, এরা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। সেজন্য দেখবো অনেক বিক্রিয়াতে হচ্ছে আহ লোহা কি বলে, প্লাটিনাম অথবা গোল্ড ইউজ করে হচ্ছে তোমার বিক্রিয়াগুলো করা হয়, দেখবা এরকম মাথায় আসতেছে না বিক্রিয়া। সেগুলো ইউজ করা যায় কারণ এরা হচ্ছে জেনারেলি বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। দেন বলছে দেখো, ডি বিক্রিয়া একাধিক, দেখো ডি ব্লক মৌলগুলোর একাধিক জারণ সংখ্যা এবং যোজ্যতা থাকে, একাধিক জারণ সংখ্যা ও যোজ্যতা থাকে। যেমন আমরা হচ্ছে আয়রনের ক্ষেত্রে দেখছি, আয়রনের Fe2+ হয়, Fe3+ হয়। তো এরকম হচ্ছে একাধিক জারণ সংখ্যা দেখায়, যোজ্যতা দেখায়। দেন বলছে বেশিরভাগ ডি ব্লক মৌলের দ্বারা গঠিত যৌগগুলো কঠিন অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় রঙিন প্রকৃতির হয়। এটা আমরা দেখবো, এরা রঙিন প্রকৃতি হয়, এটা চৌম্বকত্ব দেখায়। দেখো এরা হচ্ছে প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়, চৌম্বকত্ব দেখায়। দেন হচ্ছে বেশিরভাগ ডি ব্লক মৌল মুক্ত বা যৌগ অবস্থায় উত্তম অনুঘটক রূপে কাজ করে, এরা অনুঘটক রূপে কাজ করে। সংকর ধাতু গঠনের প্রবণতা দেখায়, এই যে সংকরায়নে যাচ্ছে। তো একই জিনিসই আলটিমেটলি ঘুরাই ফিরাই লিখছে এই জায়গায়।
এবার আসো অবস্থান্তর, মানে এগুলো জেনারেল বৈশিষ্ট্য, বুঝছো? এগুলো হচ্ছে তোমাকে ডিরেক্টলি বলবে না যে ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য লিখো, এগুলো জাস্ট বোঝার জন্য তোমাকে দিবে হচ্ছে একদম ধরা ধরা কিছু কনসেপ্ট আছে, যেমন তোমার হচ্ছে আমরা পরীক্ষার আগে যেগুলো দেখছিলাম পোলার আয়ন টোলার আয়ন, এই জিনিসগুলো হচ্ছে মেনলি আসে, এগুলো জাস্ট বোঝার জন্য পড়তে হয়। তো আসো অবস্থান্তর মৌল, আমরা জানি অবস্থান্তর মৌল কি। অবস্থান্তর মৌল হচ্ছে ডি ব্লক মৌলের, ডি ব্লক, যেসব ডি ব্লক মৌলগুলোর স্থিতিশীল আয়নে ডি অরবিটাল অপূর্ণ থাকে বা আংশিক পূর্ণ থাকে, তাদেরকে আমি অবস্থান্তর মৌল বলি। তো দেখো, অবস্থান্তর মৌলের কিছু বৈশিষ্ট্যের ব্যাপারে লিখছে যে যে এই আংশিক পূর্ণ থাকে। দেখো, আংশিক পূর্ণ ডি অরবিটালের কারণে এসব মৌলগুলোর কিছু বৈশিষ্ট্য দেখা যায়। এই বৈশিষ্ট্য একটা হচ্ছে এরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, এরা জটিল যৌগ গঠন করে, এরা রঙিন বর্ণ সৃষ্টি করতে পারে। তো এই অবস্থান্তর মৌলগুলা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, এরা জটিল যৌগ গঠন করে, আর এরা কালারফুল হয়। দেন দেখো, ডি ব্লকের ব্যাপারে এগুলাই বলছো। দেন আবার দেখো, পি ব্লকের রাসায়নিক ধর্মাবলীতে গেছে। এখন হচ্ছে তোমাকে বিক্রিয়া দিয়ে ধর্মাবলীগুলো দেখাবে। দেখো, প্রথমে আসে পি ব্লক। প্রথম পি ব্লকটা হচ্ছে আমার 13 নম্বর গ্রুপ। 13 নম্বর গ্রুপের রাসায়নিক বিক্রিয়াগুলো এখন দেখাবে যে এটা এই গ্রুপের পদার্থগুলো কার সাথে কিভাবে বিক্রিয়া করে। যেমন দেখো, এরা পানির সাথে বিক্রিয়া করে। পানির সাথে, যেমন 13 নম্বর গ্রুপে কি থাকে, অ্যালুমিনিয়াম, পানির সাথে বিক্রিয়া করে কি করে, হাইড্রক্সাইড তৈরি করে। যেমন তারপরে হচ্ছে দেখো, হাইড্রক্সাইড তৈরি করছে, অ্যালুমিনিয়ামের হাইড্রক্সাইড তৈরি হয়েছে। তো দেখো, এটা সাধারণত, দেখো এরা মৌলগুলো পানির সাথে সাধারণত বিক্রিয়া করে না, তবে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে হাইড্রক্সাইড গঠন করে। তো দেখো, এগুলো কিন্তু লিকুইড গ্যাস, লিকুইড না। জলীয় বাষ্প বলছে দেখে হচ্ছে এটা গ্যাসিয়াস দেখাইছে। তো এরা লিকুইড ওয়াটার মানে H2O, লিকুইড, এর সাথে বিক্রিয়া করতেছে না, এরা বিক্রিয়া করতেছে H2O গ্যাসের সাথে। এটা এদের একটা ধর্মাবলী, রাসায়নিক ধর্মাবলী। দেন বলছে এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড গঠন করে। অক্সিজেনের সাথে ধাতব অক্সাইড, যেমন তোমার অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে অ্যালুমিনা তৈরি করছে বা অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করছে। দেন তোমার এরা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে ধাতব হ্যালাইড তৈরি করে। যেমন তোমার উদাহরণ হিসেবে এখানে, এখানে এম দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ধাতুটাকে, আর এক্স দিয়ে বোঝাচ্ছে হচ্ছে হ্যালাইডটাকে। তো এখানে তুমি একটা হ্যালাইড বসায় নাও। ধরো আমি যদি বিক্রিয়াতে হচ্ছে অ্যালুমিনিয়াম নিতে চাই, অ্যালুমিনিয়াম যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে, AlCl3 তৈরি করবে, তাই না? তাহলে এখানে আমার কোনটা কতটুকু লাগবে, দেখো ক্লোরিন আমার 2টা করে থাকে, এখানে লাগবে 3টা, তাহলে এখানে 3 2, এখানে তুমি 2টা পাবে। তো এটা আমার বিক্রিয়া, অ্যালুমিনিয়াম ক্লোরিনের কি বলে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করছে। তো এটা হচ্ছে হ্যালোজেনের সাথে বিক্রিয়া। তো এরা গ্যাসিয়াস পানি মানে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করতেছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, হ্যালোজেনের সাথে বিক্রিয়া করতেছে। দেন এরা নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে, নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে ধাতব নাইট্রাইট গঠন করে। অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, আগে নাইট্রাইটের দেখো, অ্যালুমিনিয়াম নাইট্রাইটের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম নাইট্রাইট তৈরি করছে। দেন হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি বলছে দেখো, বোরন সাধারণত কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, বোরন কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, তবে জারণধর্মী গাঢ় HNO3 সাথে বিক্রিয়া করে এটা উৎপন্ন করে। বোরন সাধারণত কোনো, মানে এই গ্রুপের মধ্যে তো বোরন পড়ে, বলছে বোরন সাধারণত কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, তবে জারণধর্মী নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এরা বোরিক অ্যাসিড তৈরি করে, H3BO3 তৈরি করে। এটা আরেকবার একটু ভাইয়া। মানে এক্সেপশনাল দেখাচ্ছে যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কিনা। তো প্রথমে বলতেছে যে এই গ্রুপের বোরন আছে, 13 নম্বর গ্রুপে বোরন আছে বি, জি। ও সাধারণত কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, কিন্তু জারণধর্মী গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে আবার বিক্রিয়া করে। মানে ও মানে নর্মালি কোনো অ্যাসিড যেমন সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলোর সাথে বিক্রিয়া করতেছে না, বাট তুমি যদি ওর সাথে হচ্ছে জারণধর্মী, মানে গাঢ় নাইট্রিক অ্যাসিড, মানে গাঢ় নাইট্রিক অ্যাসিড জারণধর্মী হয় দেখে একবারে লিখছে। তুমি যদি গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে ওকে বোরন দাও, তাহলে হচ্ছে ও বিক্রিয়া করে H3BO3 তৈরি করবে। এটা হচ্ছে এই বিক্রিয়াটা। এটা শুধু বোরনের ক্ষেত্রে, এটা শুধু বোরনের ক্ষেত্রে। অন্যগুলো আবার দেখো, অন্যগুলো আবার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। যেমন এই যে এটা হচ্ছে বোরনেরটা যেটা এখানে লিখছে, আর অন্যগুলা যেমন এই দেখো, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সাথে বিক্রিয়া করে ক্লোরাইড তৈরি করছে, নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নাইট্রেট তৈরি করছে। তো এটা হচ্ছে আলাদা।
দেখে একসাথে মেনশন করছে, বুঝছো? নর্মালি সবাই ওই গ্রুপে সবাই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, কিন্তু বোরন করে না। বোরন শুধু এই নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে বোরিক অ্যাসিড তৈরি করে, H3BO3। দেন তোমার গ্রুপ 13, এগুলা গ্রুপ 13 ছিল। আবার এবার গ্রুপ 14তে গেছে, দেখো 14তে আবারও সেই পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড তৈরি করছে। এই দেখো, দেন দেখো, দেখো এখানে কিন্তু গ্যাস না, এটা পানির সাথে বিক্রিয়া করছে। দেন বলছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, দেখো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি অক্সাইড তৈরি করছে। এখন এখানে দেখো, আহ, তুমি যদি অল্প অক্সিজেন দাও কার্বন মনোক্সাইড, পর্যাপ্ত অক্সিজেন দিলে কার্বন ডাই অক্সাইড। তো এই জায়গায় একটা ইয়ে আছে। তো এটাকে দেখো কি বলতেছে, তাতে অক্সাইড করে, দেখো কার্বন অক্সিজেন দ্বারা দহনে এটা তৈরি করে, সেটা আলাদাভাবে বলছে। তো একই জিনিস আলটিমেটলি, তুমি আগে যে অক্সিজেনের বিক্রিয়া বলছো, এখানেও একই অক্সিজেনের বিক্রিয়াই বলতেছে। হ্যালোজেনের সাথে বিক্রিয়া, এটাও একই জিনিসই। কার্বনের সাথে ক্লোরাইড বিক্রিয়া করে টেট্রাক্লোরাইড তৈরি করছে, এই যে হ্যালাইড গঠন করে, ওখানেও হ্যালাইড গঠন করছিল। দেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, এটা আগেরটা ছিল না। 13 নম্বর গ্রুপ হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে না। 14 নম্বর গ্রুপ হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে, তো এটা আলাদা। তো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? কার্বন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে মিথেন তৈরি করবে। এটা তৈরি করবে SiH4। সবার তো চারটা হাত, তো চারটা হাইড্রোজেন নিবে, বুঝছো? বিক্রিয়াগুলো নর্মাল বিক্রিয়া, জাস্ট দেখাচ্ছে যে এগুলো এগুলো বিক্রিয়া করতে পারে এরা। দেন অ্যাসিড বা ক্ষারের সাথে বিক্রিয়া। তো দেখো এরা হচ্ছে অ্যাসিডের সাথেও বিক্রিয়া করতেছে, ক্ষারের সাথেও বিক্রিয়া করতেছে। এটা দেখাইছে যে আবার এক্সেপশনাল দিচ্ছে, দেখো কার্বন ও সিলিকন লঘু অ্যাসিড বা ক্ষারের সাথে বিক্রিয়া করে না, তবে HNO3 এবং গারো এর সাথে বিক্রিয়া করে। আর টিন আর লেড এরা হচ্ছে অ্যাসিড ক্ষার উভয়ের সাথেই বিক্রিয়া করে। তো এইভাবে আলাদাভাবে বলতে যে অ্যাসিড ক্ষারের সাথে এই গ্রুপের কারা কিভাবে বিক্রিয়া করে। এগুলো তোমাকে একদম বলবে না, ধরে বেঁধে লিখতে বলবে না, বুঝছো? এগুলো জাস্ট বোঝার জন্য যে এরা এরকম এরকম বিক্রিয়া করতেছে। আর এগুলা বিক্রিয়া অনেক সময় আমরা লাগেও না, কারণ দেখো তোমার যেমন এই বিক্রিয়া এগুলো বিক্রিয়া হচ্ছে তোমার মনে রাখতে হবে না, কিন্তু তোমাকে যদি বলে যে কার্বনের সাথে হাইড্রোজেন যোগ করলে কি হবে, এই বিক্রিয়াটা আসলে তো পড়ার দরকার নেই, তোমাকে বুঝতে হবে যে কার্বনের সাথে হাইড্রোজেন নিয়ে হইলে মিথেন তৈরি হয়। এই জিনিসগুলো একদম সিম্পলিফাইড, বুঝছো? এগুলো একদম জেনারেল বিক্রিয়া, যেমন এটা হচ্ছে অনেক কমন বিক্রিয়া। কার্বনের সাথে ক্লোরিন বিক্রিয়া করতেছে, কার্বনের সাথে অক্সিজেন দহন হচ্ছে, এগুলো মাথায় রাখতে হবে। কিন্তু ধরো এইগুলো বিক্রিয়াগুলো একটু কঠিন, তো এগুলো দেখা যায় আসেও না, আর মনে রাখতেও হয় না। এগুলো just বৈশিষ্ট্য বোঝার জন্য এখানে বলছি। দেন গ্রুপ 15-তে দেখো আবারও অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। অক্সিজেনের সাথে বিক্রিয়া সাধারণত N2 বাই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, তবে উচ্চ তাপমাত্রায় বা বজ্রপাতের সময় বিক্রিয়া করে NO তৈরি করে। কন্ডিশনও দিয়ে দিচ্ছে যে সাধারণত নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, কিন্তু যদি তাপমাত্রা উচ্চ হয় বা বজ্রপাত হয় তখন নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন মনোক্সাইড তৈরি করে। দেন দেখো শ্বেত ফসফরাসের হচ্ছে আমরা রূপ দেখছিলাম, ফসফরাসের অনেকগুলা রূপ থাকে, মনে আছে না? এই যে এই জায়গায় দেখছিলাম দানাদার সালফার, অদানাদার সালফার দেখছিলাম, এরকম ফসফরাসেরও ছিল। শ্বেত ফসফরাস, লোহিত ফসফরাস। তো ওখানকার বলতেছি যে শ্বেত ফসফরাস সাধারণ তাপমাত্রায়, আর লাল ফসফরাস উত্তাপে, মানে একটু টেম্পারেচার দিলে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ইয়ার তৈরি করে। তো শ্বেত ফসফরাস অল্প তাপমাত্রায় P2O3 তৈরি করে, আর লাল ফসফরাস একটু বেশি তাপমাত্রা দিলে P2O5 তৈরি করে। একটা ট্রাই অক্সাইড, একটা পেন্টা অক্সাইড। দেন বলছে এই অক্সাইড গুলো অম্লীয় প্রকৃতির হয়, এরা অ্যাসিডিক হয়, তাই এরা পানির সাথে সাথে বিক্রিয়া করে অম্ল এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। তো এরা হচ্ছে একটু মানে এদের হচ্ছে কি বলে, বৈশিষ্ট্য একটু অম্লীয় টাইপের হয় দেখে বলছে এদের সাথে যখন তুমি পানি মিশাও তখন কি অম্লের সাথে তুমি পানি মিক্স করছো, তাহলে ওই মিশ্রণটা কি অম্লীয় হবে, এটা বলছে। And যেহেতু এরা অম্ল, এরা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। তো এটা জেনারেল বৈশিষ্ট্য হিসেবে দেখাচ্ছে। দেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া, এরা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে। মোটামুটি এরা তো সবাই হচ্ছে পি ব্লক মূল শেষের দিকে, এরা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তোমার, মোটামুটি সবাই বিক্রিয়া করে হ্যালোজেনের সাথে, ইভেন হ্যালোজেনও হ্যালোজেনের সাথে তো বিক্রিয়া করে, তাই না? হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, যৌগ গঠন করে।
না ভাইয়া। কেন করে না? এটা কি দ্বিমৌল না? যুক্ত তো হচ্ছে, একজন তার একজনের সাথে যুক্ত হচ্ছে, সমস্যা নাই তো। এটা করবে। সমস্যা নাই তো, আরো দেখবা, আরো আছে। দেখবা জেননের সাথে ক্লোরিন আসতেছে, দেখবা সামনে দেখবা। তো হ্যালোজেন, এগুলা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করবে, জেনারেলাইজ ভাবে বলতে দেন। আদ্র বিশ্লেষণ, এটা লাগবে না, এটা লাগবে না। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, দেখো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, এই বিক্রিয়া আমরা পড়ছি অলরেডি, যে এই গ্রুপে নাইট্রোজেন থাকে, এরা উচ্চ তাপচাপে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, এটা আমরা দেখছি। কিভাবে যখন বিক্রিয়া করা হয়েছে। হুম, অ্যামোনিয়ার এই বিক্রিয়াটা আমরা দেখছি। দেন তোমার এখানে আরো হাবিজাবি জিনিস লিখছে, আসলে এত এত জিনিস লাগে না। যেমন এই যে এই রূপান্তর, এই জিনিসগুলো লাগবে না, খুবই হাবিজাবি কথা। দেন হচ্ছে গ্রুপ 16-তে আসো, দেখো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেখাইছে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। গ্রুপ 16-তে কি সালফার থাকে, যেমন সালফার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে H2S তৈরি করে। H2S কি? হুম, H2S কি? হুম, হাইড্রোজেন সালফাইড। হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যালো। শুনতে পাচ্ছ? কি ভাই? কেটে বলছিলাম কেটে যাচ্ছে, H2S কি? বুঝতে হাইড্রোজেন পারছি। সালফাইড। এটা গন্ধ হচ্ছে পচা ডিমের মতো। তো হাইড্রোজেন, এটা একটা আর্গন। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, গ্রুপ 16 মৌল। দেন তোমার কার্বন, কার্বন হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতে পারে। হ্যাঁ, H2S। এটা আরেকজন ভাইয়া। H2S হাইড্রোজেন মানে সালফাইড। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেখাচ্ছে, তো গ্রুপ 16-র একটা মৌল ধরো সালফার, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সালফার হাইড্রক্সাইড, কি বলে, হাইড্রোজেন সালফাইড তৈরি করছে। এই হাইড্রোজেন সালফাইডটা হচ্ছে আমরা দেখবো অনেক জায়গায়, দেখবো এটার সাথে হচ্ছে পানির তুলনা করে, H2S আর H2O দুইটার তুলনা করে, সামনে দেখবো আমরা। তো H2 এর গন্ধ, এটা H2S এর গন্ধ মোটামুটি হচ্ছে পচা ডিমের যেরকম গন্ধ আছে ওরকম ওরকম। যেমন দেখো ধাতুর সাথে বিক্রিয়া করে, এটা ধাতুর সাথে বিক্রিয়া করে কি গঠন করে দেখাইছে, ধাতুর সাথে অক্সিজেনের বিক্রিয়া দেখাইছে, অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে, মানে এই গ্রুপের মধ্যে তো অক্সিজেন পড়তেছে, দেখে অক্সিজেনের সাথে তো সবাই বিক্রিয়া করতেছে, মানে ওই সব বিক্রিয়া এর মধ্যে পড়ে যাচ্ছে, বুঝছো? অক্সিজেনের এর আগে যতগুলো বিক্রিয়া দেখলা, অক্সিজেন তো 16 নম্বর গ্রুপে, তাহলে ওই সব বিক্রিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া, বুঝছো কি বলছি? জি ভাইয়া। সো ওগুলাই এখানে বলছে। দেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া, দেখো সালফার হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, দেখো এটাও একটা তৈরি করছে, এটাও তৈরি করতেছে, এটাও তৈরি করছে, যে কোনো কিছু তৈরি করতে পারে, বুঝছো? মানে এদের যোজনী গুলো এত এত ডাইভার্টেড, মানে এরা অনেক ধরনের যৌগ গঠন করে, যেমন SF6 গঠন করতেছে, SF4 গঠন করতেছে, SF2ও গঠন করবে দেখবা, আবার S2F2 গঠন করতেছে। তো যোজনী গুলো চেঞ্জ হচ্ছে আর যৌগ গঠন চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন গ্রুপ 17-তে দেখো, গ্রুপ 17-তে আমার কি হ্যালোজেনরা থাকে, হ্যালোজেনরা থাকে। তাহলে হ্যালোজেনের সাথে দেখো হ্যালোজেনের বিক্রিয়া, দেখো এই যে হ্যালোজেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া দেখাইছে, হাইড্রোজেন আর হ্যালোজেনের, সরি হাইড্রোজেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া দেখাইছে। তো এখানে হাইড্রোজেনের সাথে ব্রোমাইড, ফ্লোরাইড, ক্লোরাইড সবগুলা বিক্রিয়া দেখাইছে। দেন তোমার এখানে কিছু কন্ডিশন দিছে, যে ব্রোমিনের সাথে সূর্যালোকে বিক্রিয়া করে, ক্লোরিনের সাথে অন্ধকারে বিক্রিয়া করে, ক্লোরিনের সাথে অন্ধকারে বিক্রিয়া করে, বিক্রিয়াগুলো স্লো হয়, এগুলা বলছে। Then পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে দেখো হাইড্রোজেন ক্লোরাইড আবার গঠন করে। তো এগুলো জেনারেল বিক্রিয়া, এগুলো হচ্ছে তোমার এমনি মনে হবে হচ্ছে এগুলা কেন দেখতেছি, আর এই প্রসেস গুলা লাগবে না, এত এত ডিপ লাগবে না, জাস্ট জানা যে হচ্ছে এরা এর সাথে বিক্রিয়া করতে পারে। দেন হচ্ছে দেখো গ্রুপ 18-তে নিষ্ক্রিয় মৌলরা থাকে। নিষ্ক্রিয় মৌলরা হচ্ছে কার সাথে বিক্রিয়া করে না, বাট হচ্ছে এরা মাঝে মধ্যে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে। তো দেখো এখানে বলছে আহ অত্যাধিক তড়িৎ ঋণাত্মক মৌল অক্সিজেন এবং ফ্লোরিনের সাথে জেনন সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করতে পারে। দেখো প্রথমে বলছিল গ্রুপ 18 মৌল, এর যেহেতু নিষ্ক্রিয়, এই মৌলগুলো সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তবে শর্ত সাপেক্ষে কিছু বিশেষ ধরনের বন্ধনের মাধ্যমে এরা যৌগ গঠন করতে পারে। মানে নর্মালি এরা বিক্রিয়া গঠন করে না, এরা নিষ্ক্রিয় প্রকৃতির হয়, কিন্তু কিছু শর্ত সাপেক্ষে এরা বিক্রিয়া গঠন করে।
তো ওদের মধ্যে একটা শর্ত হচ্ছে অত্যাধিক তড়িৎ ঋণাত্মক মৌল যেমন অক্সিজেন আর ফ্লোরিন, এদের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, অনেক বেশি বলতে সবচেয়ে বেশি। তো এদের সাথে হচ্ছে জেনন আর ক্রিপ্টন সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করতে পারে, যেমন জেননের সাথে ফ্লোরিন যুক্ত করে জেনন ডাইফ্লোরাইড, টেট্রাফ্লোরাইড, হেক্সাফ্লোরাইড গঠন করছে। তো এটা একটা এক্সেপশন। জি গ্রুপ ভাইয়া। 18 নিষ্ক্রিয় মৌলগুলো এভাবে এরা গঠন করতে পারে। এখানে ওইটারই কিভাবে গঠন করছে এটা দেখাইছে এই জায়গাটা। এটা হচ্ছে আমরা এখন বুঝবো না, কারণ সংকরায়ন আমরা এখনো পড়িনি। এই যে এই জিনিসগুলো দেখতেছো, এগুলো সব সংকরায়ন থেকে আসতেছে। তো এই জিনিসগুলো আমরা সংকরায়ন দেখে দেন আবার এখানে ঘুরে আসলে তখন বুঝতে পারবো জিনিসটা আসলে হয়েছে কি। যে এই এই গঠনগুলো আমরা সব সংকরায়নের ভিতরে দেখবো। তো আসো এবার পর্যায়বৃত্ত ধর্মে। এখন ভাইয়া হচ্ছে বলো। একটু 5 মিনিট, একটু 2 মিনিট আমি আসছি। আমি একটু আসতেছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো ভাইয়া। বলো। হ্যালো। হুম। তো এখন হচ্ছে আমরা এতক্ষণ দেখতেছিলা যে গ্রুপ ওয়াইজ, শুনতে পাচ্ছ? জি ভাইয়া। এতক্ষণ দেখতেছিলা গ্রুপ ওয়াইজ কিছু জেনারেল বৈশিষ্ট্য। এখন হচ্ছে মেইনলি আমাদের পর্যায়বৃত্ত ধর্মগুলোতে ঢুকবো, যেটা হচ্ছে আমরা পরীক্ষার আগেও দেখছিলাম। এগুলো হচ্ছে জেনারেলাইজ 9-10 এর কথাবার্তা। তো হচ্ছে দেখো, পর্যায়বৃত্ত ধর্মতে যেটা পর্যায়বৃত্ত ধর্ম বলতে যেটা বোঝায়, পর্যায় সারণীতে তুমি ডান থেকে বামে গেলে কি হবে, উপর থেকে নিচে গেলে কি হবে, নিচ থেকে উপরে গেলে কি হবে, এগুলো হলো পর্যায়বৃত্ত ধর্ম। তুমি পর্যায় ধরে ধরে ইয়া করবা। তো প্রথমে হচ্ছে অবস্থান্তর মৌলগুলো। আচ্ছা, এখানে কি বলছে দেখি, দাঁড়াও। আবার অবস্থান্তর মৌলতে তারা আছে, এগুলো পরে। পর্যায়বৃত্ত ধর্ম থেকে আবার এখানে চলে আসতে পারে এই ব্লকে। দেখি। আচ্ছা, এখানে আগে এফ ব্লকের বৈশিষ্ট্যগুলো দেখি। এফ ব্লকের বৈশিষ্ট্য আছে, এফ ব্লকের বৈশিষ্ট্য একদমই লাগে না আমার, নর্মালি হচ্ছে এফপিডি দিয়েই হয়ে যায়। তো এফ ব্লকের বৈশিষ্ট্য দেখো এরকম লিখেও নাই। দেন আবার হচ্ছে এস ব্লকে গেছে, এস ব্লকের বৈশিষ্ট্যগুলো আবার লিখছে যে এস ব্লকে এটা পানির সাথে বিক্রিয়া করে, এভাবে হবে লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এগুলো সব এস ব্লকের। দেন হচ্ছে এরা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে। দেন আবার মানে এখন আবার মনে হয় গ্রুপ ধরে ধরে হচ্ছে, নাকি এস ব্লক বাদ ছিল আগে। এস ব্লক সম্ভবত বাদ ছিল, ডিরেক্টলি হচ্ছে বৈশিষ্ট্যগুলো পি ব্লক আর ডি ব্লকের দেখাইছিল। দেন হচ্ছে আবার এস ব্লক, মানে পি এর পরে আবার এস ব্লকে আসছে। তো একই বৈশিষ্ট্য, একই বৈশিষ্ট্য। এরা পানির সাথে বিক্রিয়া করে, যেমন সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, যেমন তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড গঠন করতেছে। বায়ুর অক্সিজেনের সাথে সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড তৈরি করবে। দেন তোমার এটা আবার ডিফারেন্ট হবে, তোমার এখানে অক্সাইড কয়েক ধরনের হয়, সুপার অক্সাইড হতে পারে, নর্মাল অক্সাইড হতে পারে, মনোক্সাইড হতে পারে, ডাইঅক্সাইড হতে পারে, এরকম যে কোনো, মানে তুমি অক্সিজেন সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে আর তুমি যার সাথে বিক্রিয়া করতেছো এটার উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হবে। দেন তোমার হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড গঠন করতেছে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রাইড গঠন করতেছে, এগুলো নর্মাল বিক্রিয়া। নাইট্রোজেনের সাথে লিথিয়াম নাইট্রাইড, দেন তোমার এই যে নাইট্রোজেন হাইড্রোক্সাইড, এই এই জিনিসগুলো গঠন করছে নর্মালি। লিথিয়াম নাইট্রাইড গঠন করছে, ওইটা আবার পানির সাথে বিক্রিয়া করে
নতুন একটা বিক্রিয়া দিচ্ছে, এগুলো দেখাইছে। দেন গ্রুপ 2 তে আবার আলাদাভাবে দেখাইছে। এটা হলো গ্রুপ 1 এরটা একভাবে দেখাইছে, দেন গ্রুপ 2 এর গুলো আবার সেম বিক্রিয়াগুলোই গ্রুপ 2 এর জন্য দেখাইছে। কারণ গ্রুপ 1 এ হচ্ছে সোডিয়াম ছিল, গ্রুপ 2 তে ধরো ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ছিল। তো একই বিক্রিয়াগুলোই গ্রুপ 2 এর জন্য আবার দেখাইছে। তো তেমন কিছু নাই, এগুলো তেমন কিছু নাই, দেখলে বুঝবো। আমরা যেটা ইয়া করবো এটা হচ্ছে এই জায়গায় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। Okay, গলনাঙ্ক কি আর স্ফুটনাঙ্ক? যেই তাপমাত্রায় একটা পদার্থ বা ইয়া গলতে শুরু করে ওটা হলো গলনাঙ্ক, বলতেছি। মেল্টিং পয়েন্ট। আর জি ভাই। স্ফুটনাঙ্ক হচ্ছে যখন ফুটতে শুরু করবে, তাই না? বাংলা ভাষায় যদি বলি, তো পর্যায়বৃত্ত পর্যায়বৃত্ত ধর্মতে হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিভাবে চেঞ্জ হয় এটা বলো। হুম? পর্যায়বৃত্ত ধর্মতে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিভাবে চেঞ্জ হবে? তুমি যত বাম থেকে ডানে যাইতে থাকবা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? হুম? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? হ্যালো ভাই। শুনতে পাচ্ছ? হ্যালো? বলেন, শুনতে পাই না, একবার রাত করেন ভাই। হ্যালো? শোনা যাচ্ছে? জি ভাই। বলতেছি এবার শোনা গলনাঙ্ক যাচ্ছে। স্ফুটনাঙ্ক পর্যায়বৃত্ত ধর্মতে কিভাবে চেঞ্জ হবে? গ্রুপ ওয়াইজ গেলে কিভাবে চেঞ্জ হবে, আর তোমার পর্যায় ইয়াতে গেলে কিভাবে চেঞ্জ হবে? তো দেখো, গ্রুপ ভিত্তিক সম্পর্ক। উপর গ্রুপ থেকে ভিত্তিক সম্পর্ক বলতে তুমি উপর থেকে মানে নিচে আসবে, উপর থেকে নিচের দিকে গেলে গলনাঙ্ক কমতে থাকবে নাকি? হ্রাস মানে কমে আসবে। ওই তো ওইটাই গ্রুপ ভিত্তিক সম্পর্ক বলতে, তুমি একটা গ্রুপ সিলেক্ট করছো, দেন ওই গ্রুপে উপর থেকে নিচে যাবা। আর এখানে কিভাবে চেঞ্জ হবে এটা এখানে দেখাইছে। তো দেখো এখানে বলছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনুসারে গ্রুপ 1 এ 1A প্রথম গ্রুপের মৌলগুলোকে সাজাইছে, যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। হচ্ছে উপর থেকে নিচে উপর থেকে নিচে তুমি যত যাবা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ক্রমশ হ্রাস পাবে। এর কারণটা কি? কারণ পরমাণু এবং আয়নের আকার এবং ইলেকট্রন আসক্তি আকার বাড়তে থাকবে, ইলেকট্রন আসক্তি কি হবে? কমতে থাকবে। উপরের দিকে লিথিয়াম, উপরের দিকে দেখো এখানে সুন্দর মতো ব্যাখ্যা করার কথা, দেখো লিথিয়াম আয়নের আকার ছোট, এর চার্জের ঘনত্ব বেশি, মুক্ত ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি থাকায় এরা শক্তভাবে একে অপরকে আবদ্ধ করে রাখে, ফলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এদের বেশি হয়। সুন্দর মতো ব্যাখ্যা দিছে কিন্তু, দেখতে পাচ্ছ? মার্ক করলাম, জি এটা কি ভাই। দেখা যাচ্ছে না? অ্যানোটেশন কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো। লিখা দেখা যাচ্ছে? দেখো তো, আমি লিখতেছি। জি ভাই, দেখা যাচ্ছে। স্ক্রিনে দেখতেছি আমি, তাই ওই রেকর্ডিং এ দেখতেছি। আচ্ছা, দেখো এখানে সুন্দর মতো লিখছে যে আমার উপর থেকে নিচে গেলে কেন হচ্ছে আমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমতে থাকে। কারণ উপরের দিকে তুমি যদি গ্রুপ ওয়াইজ আগাও, উপরের মৌলগুলো হচ্ছে আকারে ছোট হয়, এদের ইলেকট্রন আসক্তি বেশি হয়, তাইলে এরা কি করে, এরা শেষ কক্ষপথে ইলেকট্রন গুলাকে শক্তভাবে আঁকড়ে ধরে থাকে, শক্তভাবে ধরে থাকে। তো এদেরকে গলাইতে বা ভাঙতে, মানে গলানো মানে কি, তুমি তো এদের বন্ধন গুলা ভাঙবা, নাহলে তো এরা হচ্ছে ইয়া করবে না। তো এরা যেহেতু অনেক শক্তভাবে আবদ্ধ থাকে, এদেরকে এই যে বন্ধনগুলোকে ভাঙতেও তোমার বেশি শক্তি দিতে হবে, দেখে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। বাট তুমি যখন হচ্ছে উপর থেকে নিচের দিকে যাচ্ছ, এদের আকার বাড়তেছে, এদের ইলেকট্রন আসক্তি কমতেছে, এন্ড শেষ কক্ষপথে ইলেকট্রন গুলার প্রতি এদের আবদ্ধতাও কমে যাচ্ছে। এই কারণে এদেরকে সহজেই ভাঙা যাচ্ছে, দেখে তোমার কম শক্তি দিলেই ওরা হচ্ছে ভেঙে মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্কতে পৌঁছে যাচ্ছে। তো মানে অত এনার্জি লাগছে না। দেখে এদের হচ্ছে ইয়া কর, দেখো এখানে লিখছে সোডিয়ামের আকার বড়। দুইটার তুলনা করছে, লিথিয়ামের সাথে সোডিয়াম, মানে পরেরটারই তুলনা করছে। সোডিয়ামের আকার একটু বড়, এর আয়নের চার্জ ঘনত্ব কম, মুক্ত ইলেকট্রন দ্বারা যে ধাতব বন্ধন সৃষ্টি হয় তার প্রতি আকর্ষণ অপেক্ষাকৃত কম থাকে, ফলে পরস্পরের সহিত অপেক্ষাকৃত কম শক্তভাবে আবদ্ধ থাকে।
গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তাই অপেক্ষাকৃত কম হয়। সুন্দর মতো ব্যাখ্যা দিয়ে দিছে, এটাই ব্যাখ্যা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেন কম হচ্ছে গ্রুপ ওয়াইজ গেলে। এবার হচ্ছে পর্যায় ভিত্তিক তুমি যদি যাও, দেখো পর্যায় ভিত্তিক তুমি যদি যাও, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে মৌলসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে, দেখো ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে গ্রুপ 4A তে সর্বোচ্চ মানে পৌঁছায়, তারপর আবার হ্রাস পেতে থাকে। মানে কি একটা জায়গা পর্যন্ত বাড়তে থাকে, দেন আবার কমতে থাকে। মানে তোমার দেখো এখানে বলবে যে একই পর্যায়ে মৌলগুলোর মধ্যে না এটা লাগবে না। দেখো তৃতীয় পর্যায়ে করছে যে সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত ধাতব বন্ধন বিদ্যমান। যে তৃতীয় পর্যায়ে তুমি যাও, প্রথম আর দ্বিতীয় পর্যায়ে যাচ্ছে না, কারণ মাঝখানে অনেকগুলো মৌল মিসিং থাকে। তো ওগুলো করার জন্য ডিরেক্টলি থার্ড পর্যায়ে দিয়ে তোমাকে বোঝাচ্ছে, কারণ থার্ড পর্যায়ে তোমার পি ব্লক মৌল আছে, এস ব্লক মৌল আছে, ডি ব্লক মৌল আছে। দেখে তৃতীয় পর্যায়ে দিয়ে বোঝাচ্ছে যে তৃতীয় পর্যায়ে সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত এরা ধাতব বন্ধনে বিদ্যমান থাকে, মানে এরা ধাতু। ধাতব বন্ধনে মুক্ত ইলেকট্রন থাকে। ধাতু সমূহের ক্ষেত্রে একই পর্যায়ে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ বৃদ্ধির সাথে সাথে মুক্ত ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায়, ফলে মুক্ত ইলেকট্রনের প্রতি সোডিয়াম পারমাণবিক আকর্ষণ কম, তাই অল্প। এখানে যেটা বলছে যে তুমি যদি পর্যায় সারণী তুমি যদি 3 নাম্বার পর্যায়ের কথা চিন্তা করো, 3 নাম্বার পর্যায়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এই তিনজন হচ্ছে ধাতু। তাহলে প্রথমে থাকে সোডিয়াম, এরপরে থাকে ম্যাগনেসিয়াম, এরপরে থাকে অ্যালুমিনিয়াম। তুমি যদি এই দিকে যাও আস্তে আস্তে, তাহলে সোডিয়ামের আকার সবচেয়ে বড়, ম্যাগনেসিয়ামের আকার ওর থেকে একটু কম, অ্যালুমিনিয়ামের আকার তার থেকে একটু কম। তো আকার আস্তে আস্তে কমতেছে। আকার কমতেছে মানে কি ধাতব বন্ধনের প্রতি তাদের আকর্ষণটা বাড়তেছে। তাইলে এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি আস্তে আস্তে কমতে থাকবে। তো সোডিয়ামের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি আস্তে আস্তে কমতে থাকবে না বাড়তে থাকবে? বাড়তে থাকবে, কমতে থাকবে, বাড়তে সরি থাকবে, বাড়তে বাড়তে থাকবে। থাকবে। আকার আকার বাম কমতেছে থেকে না। তো সোডিয়ামের গলনাঙ্ক বাম স্ফুটনাঙ্ক থেকে এখানে ডানে সবচেয়ে কম হবে, এর থেকে একটু বেশি হবে ম্যাগনেসিয়ামের, তার থেকে একটু বেশি হবে অ্যালুমিনিয়ামের, তাই না? যাবে। দেন দেখো এটা এখানে লিখছে। দেন আবার অ্যালুমিনিয়াম, দেখো অ্যালুমিনিয়ামের মুক্ত ইলেকট্রনের প্রতি আকর্ষণ ধাতব বন্ধন দৃঢ় হয়, ফলে পরমাণুকে পরস্পর থেকে দূরে সরাতে বেশি তাপের প্রয়োজন হয়, তাই অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। দেন দেখো এরপরে গেছে অ্যালুমিনিয়ামের পরে এবার সিলিকন শুরু হবে। সো এরপরে শুরু হবে সিলিকন। দেখো কোথায় সিলিকনের ক্ষেত্রে এই বন্ধনের মাধ্যমে জালিকা তৈরি করে। দেখো সিলিকনে আসতেছে, সিলিকন নরমালি থাকে না, সিলিকন থাকে কি সিলিকন সিলিকন একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে একটা বড় জালিকা তৈরি করে। তাই তার জন্য পরমাণুগুলো পরস্পরের থেকে সরাতে আরো বেশি তাপের প্রয়োজন হয়, তাই এরা উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। অ্যালুমিনিয়ামের পরে আসতেছে সিলিকন, এরা যেটা করে এরা হচ্ছে একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে নেটের মতো একটা গঠন তৈরি করে। তো এরা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে একটা অনেক কমপ্লেক্স নেট গঠন করে, যেটাকে ভাঙতে দেখো ত্রিমাত্রিক জাল তৈরি করে থাকে। তো এটাকে ভাঙতে স্বাভাবিকভাবে বেশি বেশি তাপের প্রয়োজন হবে, দেখে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আরো বেশি হয়, এটা বলতেছে। বুঝছো? দেন বলছে কিন্তু সিলিকনের পরে আবার ফসফরাস, সিলিকনের পরে আবার ফসফরাস এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সিলিকন থেকে আবার কম হয়, কারণ শ্বেত ফসফরাসের মধ্যে বিশুদ্ধ সমযোজী বন্ধন থাকে। ফসফরাসের বিভিন্ন অণুর দুর্বল ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ শক্তি আন্তঃআণবিক বল হিসেবে বিদ্যমান, তাই কম তাপে এরা পরস্পর থেকে দূরে সরে যেতে পারে। তো সিলিকনের ক্ষেত্রে এক্সেপশনাল হয়েছে, সিলিকনের শক্তি একটু বেশি বেড়ে গেছে, কারণ এরা নিজেদের মধ্যে জালিকা আকারে থাকতেছে। ওই জালিকা আকারে থাকার কারণে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। কিন্তু এরপরে যে ফসফরাস আছে ও আবার নর্মালি থাকে, দেখে হচ্ছে সিলিকনের থেকে এরিয়াটা আবার কম হয়। মানে বুঝছো জিনিসটা কি হয়েছে? সিলিকনটা জালিকা আকারে থাকতেছে বলতে থাকতেছে দেখে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একটু বেশি বেড়ে গেছে। এরপরে ফসফরাস ও আবার নর্মালি থাকতেছে, ওর মধ্যে হচ্ছে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ থাকে একজন আরেকজনের মধ্যে, যেটা অনেক দুর্বল হয় দেখে এদের এদের করতে অনেক কম শক্তি দিয়ে হয়ে যায়, এটা বলছে। একই কারণে ফসফরাসের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। তবে সালফারের অণু S8 হিসেবে থাকে, কিন্তু ফসফরাসের অণু P4 হিসেবে থাকে, তাই সালফারের আণবিক ভর অপেক্ষা ফসফরাসের আণবিক ভর কম থাকে, তাই সালফারের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত বেশি থাকে। একই জিনিসই বলছে।
তো তোমাকে আমি গ্রাফটা দেখাই, দেখো এখানে একটা গ্রাফ আছে স্ফুটনাঙ্ক আর গলনাঙ্কের জন্য। দেখো প্রথমে হিলিয়াম, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। আস্তে আস্তে কি হচ্ছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়তেছে। বাড়তেছে না? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? এখন কি বলবো, শোনা যাচ্ছে? হ্যালো। একটু মানে এক সাউন্ড হচ্ছে। জি ভাই। আচ্ছা, এখানে মনে হয় পুরো চিত্রটা আসে না, এর উপরে কার্বন থাকার কথা, এখানে দেখা যাচ্ছে। দেখো এই চিত্রতে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এটা হচ্ছে গলনাঙ্কেরটা দেখাইছে। স্ফুটনাঙ্কটা পরে গলনাঙ্ক। তো আস্তে আস্তে কি দেখো, তুমি যত বাম থেকে ডানে যাচ্ছ গলনাঙ্ক আস্তে আস্তে বাড়তেছে। বাড়তেছে। দেন দেখো সোডিয়াম, এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, এটা মনে হয় অ্যালুমিনিয়াম, এটা লিখে নেই। দেখো এখানে দুইটা গোল আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, দেন সিলিকন। সিলিকন, দেন এটা হচ্ছে ফসফরাস, সালফার, এটা হচ্ছে ক্লোরিন, এটা হলো আর্গন। তো দেখো এটা হচ্ছে গ্রুপ 3 এর কথা বলতেছে, যে গ্রুপ 3 তে তোমার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আস্তে আস্তে দেখো যেটা বলছিল সিলিকন পর্যন্ত গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আস্তে আস্তে বাড়তে থাকে। দেন সিলিকনের পরে ফসফরাসে এটা কমে যায়, কমে যায়, ফসফরাসে কমে যায়, এটা জি বলছিল। দেন দেখো এখানে বলছিল আবার সিলিকনের পরে যে সালফারের অণু S8 হিসেবে থাকে, কিন্তু ফসফরাসের অণু P4 হিসেবে থাকে, সেই জন্য সালফারের গলনাঙ্কটা অপেক্ষাকৃত বেশি হয় ফসফরাসের থেকে। তো দেখো সালফারের গলনাঙ্ক ফসফরাসের থেকে একটু বেশি, কারণ ফসফরাস থাকতেছে হচ্ছে এর অণুটা ছোট, ফসফরাসের অণুটা ছোট, ফসফরাসের অণু থাকে হচ্ছে P4 হিসেবে, মানে 4টা ফসফরাস একসাথে যুক্ত থাকে। আর সালফারের অণুগুলো থাকে হচ্ছে S8 হিসেবে, ওর অণুগুলোর আকার বড় হয়, ওদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একটু একটু বেশি হয় দেখে এই জায়গায় একটা জাম্প হয়েছে, দেন আবার নর্মালি কমতে শুরু করছে। তো গলনাঙ্ক স্ফুটনাঙ্কের একদম জেনারেলাইজ ভাবে তুমি যদি বলো, তাহলে হচ্ছে বাম থেকে ডানে গেলে আস্তে আস্তে বাড়ে, একটা লিমিট একটা জায়গা পর্যন্ত বাড়তে থাকে, দেন আবার কমতে থাকে। এর মাঝখানে আবার কিছু এক্সেপশনাল হয়, যেমন এইটা, এগুলো চেঞ্জ হয়, বাট জেনারেলাইজ ভাবে বললে তুমি যদি উপর থেকে নিচে যাও গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে, আর বাম থেকে ডানে গেলে একটা সময় পর্যন্ত হচ্ছে বাড়ে, আবার কমতে থাকে। বুঝছো? এখানে গ্রাফ দিয়ে এটাই বুঝাইছে, এই গলনাঙ্ক গুলাকে একটা গ্রাফে প্লট করে দেখাইতে চাচ্ছে যে আসলে কি হচ্ছে। দেন হচ্ছে দেখো স্ফুটনাঙ্ক একইভাবে লিখছে। তো তুমি যদি হচ্ছে বৈশিষ্ট্যগুলোতে আসো, দেখো এটা কি পর্যায় ওয়াইজ গেছে না? হ্যাঁ, পর্যায় ওয়াইজ গেছে। দেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আস্তে আস্তে বাড়তেছে, এতদূর পর্যন্ত বাড়ছে, এতদূর পর্যন্ত বাড়ছে, দেন আবার কমা শুরু করছে, একটুকুতে কমছে, দেন দেখো আবার বেড়ে গেছে, এখানে আবার বেড়ে আবার কমা শুরু করছে। তো এই যে মাঝখানে কিছু জায়গায় তোমার এরকম জাম্প আসে, বুঝছো? এই যে এরকম জাম্প আসে, এগুলা সবই হয় হচ্ছে তোমার ওই তো গঠনগুলোর উপর ভিত্তি করে। দেখা যায় ওরা স্ট্রাকচারাল ভাবে অনেক কমপ্লেক্স গঠন জালিকা আকারে থাকে, দেখে ওগুলাকে ভাঙতে একটু বেশি তাপ দিতে হয়, বেশি তাপ শক্তির প্রয়োজন হয়, তখন দেখা যায় গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা বেড়ে যায়। দেন সেকেন্ড দিয়া আমাদের পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ কি দেখো সংজ্ঞা দিছে, এগুলো সংজ্ঞায় আসতে পারে। পারমাণবিক ব্যাসার্ধ বলতে নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তরের দূরত্বকে বোঝায়। নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তরের দূরত্বকে বলছে পারমাণবিক ব্যাসার্ধ। আরো কিছু জিনিস বলছে দেখো, সমযোজী ব্যাসার্ধ। একই মৌলের দুইটি পরমাণু সমযোজী একক বন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকলে তাদের নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে
সমযোজী ব্যাসার্ধ বলে। তো সমযোজী ব্যাসার্ধ কি? সমযোজী বন্ধন কখন গঠন হয়? যখন দুইটা মৌল ইলেকট্রন শেয়ার করে। তো এরা ধরো দুইটা ইলেকট্রন শেয়ার করছে, শেয়ার করে কি এরা কাছাকাছি চলে আসছে। তো সমযোজী ব্যাসার্ধ বলতে বোঝাচ্ছে যে এদের দুইজনের যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেককে, এটা যদি আর হয়, সমযোজী ব্যাসার্ধ হবে r/2। এটা বুঝছো? মানে সমযোজী বন্ধন গঠন জি ভাই। করে এমন দুইটা মৌলের নিউক্লিয়াসদের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে সমযোজী ব্যাসার্ধ বলতেছে। দেন ধাতব ব্যাসার্ধ কি? ধাতব ব্যাসার্ধ হচ্ছে কেলাসের ধাতব কেলাসের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে ধাতব। তো এখানে দেখো এটা একটা এটা ধাতব বন্ধন, ধাতুর মধ্যে যেটা হয় এটা ধাতব বন্ধন গঠন করে আছে। তো হচ্ছে ধাতব বন্ধনে পাশাপাশি দুইটা ধাতুর তুমি যদি নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক নাও, ওইটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ। বুঝছো? দেন হচ্ছে হ্যালো, তোমার, বলো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, কথা হ্যালো, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? জি ভাই, হ্যালো, এখন শোনা যাচ্ছে। ওকে। জি না ভাই। শুনতে পারলে বলিও। তো এইগুলো হচ্ছে যে মানে একদম ধর্মগুলো একই রকম, একইভাবে বাড়ে একইভাবে কমে। বাট তোমাকে হচ্ছে আলাদাভাবে বলতে পারে যে ধাতব ব্যাসার্ধ কি, সমযোজী ব্যাসার্ধ কি, তখন তোমাকে এই জিনিসগুলো লিখতে হবে। দেন তোমাকে ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ বলতেছে, এটা লাগবে না। তো দেখি কি বলছে। কোনো মৌলের কঠিন অবস্থায় সবচেয়ে কাছাকাছি অবস্থিত দুইটি পৃথক নিকটতম, আচ্ছা এটা লাগবে না, এটা লাগবে না। এই তিনটা হলেই হবে। দেন হচ্ছে আকারে গেছে দেখো। ব্যাসার্ধ আর আকার বলতে গেলে একই, আগে সংজ্ঞাগুলো দিয়ে রাখছে, এবার আকারের বৈশিষ্ট্য ওয়াইজ গেছে। তো আকারেরটা আমরা আগে থেকেই জানি যে আকার কিভাবে চেঞ্জ হয়। তুমি যখন বাম থেকে ডান দিকে যাবা, আকার আস্তে আস্তে কমতে থাকবে, উপর থেকে নিচে যখন যাবা আকার আস্তে আস্তে বাড়তে থাকবে। কারণ কি, উপর থেকে নিচে যখন তুমি যাবা, দেখো এখানে হচ্ছে গ্রুপ ওয়াইজ গেছে। গ্রুপ ওয়াইজ যখন তুমি যাও, তখন মৌলগুলোর পারমাণবিক আকার ক্রমশ বৃদ্ধি পাইতে থাকে। সো আমার ক্রমটা হবে এরকম, তুমি যদি প্রথম ইয়ার কথা বলো। দেন তুমি যদি পর্যায় ভিত্তিক ভাবে যাও, তখন কি হবে? পর্যায় ভিত্তিক ভাবে গেলে তোমার কক্ষপথের সংখ্যা বাড়ে না, কিন্তু ইলেকট্রনের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে। তো ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকলে নিউক্লিয়াস কর্তৃক ওই ইলেকট্রনগুলোর প্রতি আকর্ষণও বাড়ে, and আকর্ষণ যত বাড়ে আকারটা তত কমতে থাকে। তো এখানে দেখো তোমার আকারটা হচ্ছে অ্যাংস্ট্রম ইউনিটে দেখাইছে, যে তুমি যখন বাম থেকে ডান দিকে যাবা, তখন হচ্ছে আস্তে আস্তে আকারটা কমতে থাকতেছে। দেখছো? ইউনিটটা হচ্ছে জি ভাই। অ্যাংস্ট্রম। এক অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার, অনেক ছোট। তো আস্তে আস্তে আকারটা কমতে থাকতেছে বাম থেকে ডান দিকে গেলে। And উপর থেকে নিচে যখন তুমি যাবা, দেখো আকারটা আস্তে আস্তে বাড়তেছে। এটা দেখেছি। দেন তোমার আয়নিক ব্যাসার্ধ, আকার আর ব্যাসার্ধ একইভাবেই চেঞ্জ হয়। তো ব্যাসার্ধ ঠিক তুমি সেম ভাবেই চেঞ্জ হবে তুমি যখন উপর থেকে আচ্ছা, আয়নিক ব্যাসার্ধ যেহেতু বলছে, আয়নের ব্যাসার্ধ আসবে এখানে। তো দেখো, আমরা একটু পড়ি। কোন আয়নের অভ্যন্তরীণ নিউক্লিয়াস থেকে যে দূরত্বে পর্যন্ত ইলেকট্রন মেঘের আকর্ষণ বল বিস্তৃত থাকে, তাই সেই দূরত্বকে আয়নিক ব্যাসার্ধ বলে। তো আয়নিক ব্যাসার্ধ কাকে বলতেছে? যে একটা আয়ন আছে সাপোজ, ওই আয়নের নিউক্লিয়াসের কেন্দ্র থেকে যে দূরত্ব পর্যন্ত ইলেকট্রন মেঘের উপর নিউক্লিয় আকর্ষণ বল, মানে তোমার আয়নটা তো হচ্ছে ক্যাটায়নও হইতে পারে, অ্যানায়নও হইতে পারে। তো তোমার ধরো ক্যাটায়ন ক্যাটায়ন যদি হয়, তাহলে হচ্ছে ও কি করবে? ইলেকট্রন মেঘকে আকর্ষণ করবে। আর যদি অ্যানায়ন হয়, তাহলে হচ্ছে ও পজিটিভ চার্জকে আকর্ষণ করবে। তো বলতেছে নিউক্লিয়াসের কেন্দ্র থেকে যে দূরত্ব পর্যন্ত এই আকর্ষণটা কাজ করবে, ওই ব্যাসার্ধ, ওই দূরত্বটাকে বলতেছে হচ্ছে আয়নিক ব্যাসার্ধ। বুঝছো? তো এখানে দেখাইছে দেখো, এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ ছিল, ওর এখান থেকে এত দূর পর্যন্ত হচ্ছে কাজ করে, দেখে এইটা হচ্ছে আয়নিক ব্যাসার্ধ। এটা কিভাবে চেঞ্জ হয় দেখি বলছে কিনা। আলাদাভাবে দেখাইছে অ্যানায়নের ক্ষেত্রে কি হয়, ক্যাটায়নের ক্ষেত্রে কি হয়। এটা এটা অতটা ইম্পর্টেন্ট না।
বাট এটাও একইভাবে চেঞ্জ হবে। দেখো এখানে কি বলছে, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, মানে উপর থেকে নিচে যাচ্ছে। উপর থেকে নিচে গেলে আমরা জানি ব্যাসার্ধ বাড়ে, দেখো এখানে ব্যাসার্ধ বাড়তেছে। এই এত ডিটেলস লাগে না বুঝছো, মানে এই যে ভ্যালু দিয়ে লিখছে এই জিনিসগুলো মনে রাখা লাগে না, আমার জাস্ট জেনারেলাইজ বৈশিষ্ট্য লাগে and কেন হচ্ছে এটা জানা লাগে। তো আয়নিক ব্যাসার্ধ অতটা ইম্পর্টেন্ট না, পারমাণবিক আকারটাই ওকে ওকে। দেন হচ্ছে তোমার এখানে কি বলছে দেখি, পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কিত মনে রাখার উপায় কি, মনে রাখার উপায় দিচ্ছে দেখি। পর্যায় সারণীতে একবারে বাম দিকে অবস্থিত ক্ষার ধাতুর ব্যাসার্ধ প্রতি পর্যায়ের ক্ষেত্রে সব থেকে বেশি হয়। পর্যায় সারণীতে একবারে বাম দিকে অবস্থিত ক্ষার ধাতুর ব্যাসার্ধ প্রতিটি পর্যায়ের ক্ষেত্রে সব থেকে বেশি হয়। এটা কি কারেক্ট? জি বলতেছে ভাইয়া। পর্যায় সারণীতে 1 নাম্বার গ্রুপের ব্যাসার্ধ সবচেয়ে বেশি হয়, এটা আমরা জানি। দেন পর্যায় সারণীতে ডান দিকে জি অবস্থিত হ্যালোজেন মৌলগুলোর ব্যাসার্ধ সবচেয়ে কম হয়, হ্যালোজেনের ব্যাসার্ধ সবচেয়ে কম হয়, এটা বলতেছে। দেন নিষ্ক্রিয় মৌলকে বাদ দিয়ে দেন বলছে, দেন পর্যায় সারণীতে একবারে ডান দিকে অবস্থিত নিষ্ক্রিয় মৌলগুলো ব্যাসার্ধ হ্যালোজেন মৌল অপেক্ষা বেশি হয়, কারণ নিষ্ক্রিয় মৌলগুলো ব্যাসার্ধ বলতে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধকে বোঝায়, মানে নিষ্ক্রিয় মৌলতে হচ্ছে ওই ওরা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ থাকে, ওটা একটু কম হয় দেখে এদেরটা সবচেয়ে কম হয় না, মানে একটু বেশি হয়। তো এখানে হচ্ছে গ্রুপ নাম্বার 17-র ব্যাসার্ধ থেকে 18-র ব্যাসার্ধ বেশি, এটা বলতে চাচ্ছে। আমরা এমনিতেও হচ্ছে 18কে কাউন্ট করি না ইয়াতে, আমরা যখন বৈশিষ্ট্যগুলো ইয়া করি, কারণ ওরা হচ্ছে কোনো হিসাবের মধ্যেই পড়ে না। ডি ব্লক মৌলের সংকোচন এগুলো রাখবে না। আয়নিক ব্যাসার্ধ মনে রাখার উপায়, মূল পরমাণু অপেক্ষা ক্যাটায়নের ব্যাসার্ধ সর্বাপেক্ষা কম হয়। দেখো আয়নিক ব্যাসার্ধের জন্য কিছু কমেন্ট করছে যে মূল পরমাণু অপেক্ষা ক্যাটায়নের ব্যাসার্ধ সবচেয়ে কম হয়, মূল পরমাণু অপেক্ষা অ্যানায়নের ব্যাসার্ধ সব একটু বেশি হয়। মানে ধরো প্রথমটা আমি যদি বুঝাই, ধরো একটা সোডিয়াম আছে, সোডিয়ামের আয়ন কি, সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাস কেমনে গঠন করে, সোডিয়ামের শেষ কক্ষপথের যে ইলেকট্রন আছে ওইটা দিয়ে দেওয়ার পরে সোডিয়াম প্লাস গঠন হয়, তাইলে সোডিয়াম প্লাসের কি কক্ষপথ একটা কমে যায় না, জি ভাইয়া। এটা কক্ষপথ একটা কমে যায় দেখে সোডিয়াম প্লাসের আকার সোডিয়ামের থেকে কম হয় বা ছোট হয়। বুঝছো কি বলছে? জি ক্যাটায়নের ভাইয়া। ব্যাসার্ধ সর্বদা মূল পরমাণু অপেক্ষা কম হয়। এখন অ্যানায়নের কথা চিন্তা করো, অ্যানায়ন কি করে, ইলেকট্রন নেয়। তাই ধরো একজনের শেষ কক্ষপথে 7টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে কি ও একটা নিবে, তাহলে ও একটা যদি নেয় তাহলে কি ওর আকারটা একটু কমে যাবে, ইলেকট্রন বাড়তেছে, মানে বাম থেকে ডানে গেলে যেটা হয় ইলেকট্রন যেহেতু বাড়ছে আকারটা একটু কমে যাবে, দেখে কি হবে অ্যানায়নের আকারটা মূল পরমাণুর থেকে একটু কি, আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, মূল পরমাণু অপেক্ষা অ্যানায়নের ব্যাসার্ধ সর্বদা বেশি হয়, অ্যানায়নের ব্যাসার্ধ সর্বদা বেশি হয় না, এটা কেন লিখছে, দাঁড়াও, এটা দেখি। আয়নিক ব্যাসার্ধ অ্যানায়নের ক্ষেত্রে উৎপন্ন হয়, পজিটিভ চার্জযুক্ত ইলেকট্রন সংখ্যা মোট চার্জ বেশি হওয়ায় নিউক্লিয় চার্জের প্রভাব হ্রাস পায়, কমে যায়। এই দেখো এখানে লিখছে যে অ্যানায়নের ক্ষেত্রে যেটা হয়, অ্যানায়নের ক্ষেত্রে বহিস্থ কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন যুগল একটি অ্যানায়ন উৎপন্ন করে, একটা ইলেকট্রন নেয়। দেন অ্যানায়নের পজিটিভ চার্জ অপেক্ষা ইলেকট্রনের সংখ্যা বেশি হওয়ায় ইলেকট্রনের প্রতি নিউক্লিয় চার্জের প্রভাবটা কমে যায়। মানে বলতেছে যে ধরো তোমার কেন্দ্রে যেই আমি যখন হচ্ছে একটা ইলেকট্রন নিচ্ছি, আমার কেন্দ্রে প্রোটনের সংখ্যা বা পজিটিভ চার্জের সংখ্যা তো মানে চেঞ্জ হচ্ছে না, ওটা তোমার সেমই আছে, তাই না? বলতেছে ওই ওই শোনা চার্জ যায় যেহেতু না। সেম। হ্যালো, বলতেছে যে এখানে বলতেছে যে অ্যানায়নের আকারটা কেন বড় হয়, আমি যখন হচ্ছে একটা ইলেকট্রন বা দুইটা ইলেকট্রন নিচ্ছি
আমার কেন্দ্রে প্রোটনের সংখ্যা বা পজিটিভ চার্জের সংখ্যা তো চেঞ্জ হচ্ছে না, আমার ওটা সেমই আছে, কিন্তু আমার বহিস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেছে। এখন এটা হইলে যেটা হচ্ছে আমার দেখো এখানে বলছে ইলেকট্রন হওয়ায় ইলেকট্রনের প্রতি নিউক্লিয় চার্জের প্রভাবটা কমে যায়, তাই ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণটাও কমে যায়। মানে এটা হলে যেটা হয়, তুমি যখন ইলেকট্রন নিয়ে নিছো, নিয়ে নেওয়ায় তোমার ইলেকট্রনের পার্টটা একটু ভারী হয়ে গেছে, পজিটিভ চার্জের পার্টটা একটু কম, কারণ ওটা তো আবার চেঞ্জ হয় নাই। তো কি হয়েছে, সে হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করাই কমায় দিচ্ছে। আকর্ষণ করা কমায় দেওয়ার কারণে এরা হচ্ছে দেখো বলছে, তাছাড়া অ্যানায়নের সর্ববহিষ্ঠ স্তরে অধিক ইলেকট্রন থাকায় উপস্থিতির ফলে ইলেকট্রনগুলোর মধ্যে একটা বিকর্ষণ বলের সৃষ্টি হয়, ফলে সর্বশেষ শক্তি স্তরটি একটু বিস্তার লাভ করে, মানে একটু ছোট হয়ে যাওয়ার কথা, ছোট না হয়েও ওরা একটু বড় হয়ে যায়। এর কারণে অ্যানায়নের আকার বা ব্যাসার্ধ মূল পরমাণুর চেয়ে বেশি হয়। ক্যাটায়নে যেটা হয়, ক্যাটায়নে হচ্ছে আমরা দেখলাম যে ক্যাটায়নে যেহেতু একটা কক্ষপথই বাদ হয়ে যাচ্ছে, দেখে ক্যাটায়নের আকারটা মূল পরমাণু থেকে কম হচ্ছে, কিন্তু অ্যানায়নের ক্ষেত্রে তো আমার এটা হচ্ছে মানে নর্মালি তো ইলেকট্রন বাড়তেছে, আমরা তো বুঝি ইলেকট্রন বাড়লে তো আকারটা ছোট হওয়ার কথা, কিন্তু এটা ছোট না হয়ে তখন দেখতেছে এটা বড় হয়ে যাচ্ছে, উল্টা মানে মিলতেছে না। ওটা কেন হচ্ছে, কারণ তোমার প্রথমত একটা কারণ যেটা হচ্ছে নিউক্লিয়াসে আমার প্রোটনের সংখ্যা বাড়ে নাই, ওটা সেমি আছে, আর ইলেকট্রন বেড়ে গেছে। তো ও কি করছে, নিউক্লিয় আকর্ষণ যেটা আছে ওটা কমাই দিছে, এন্ড ইলেকট্রন বেশি হয়ে যাওয়ার কারণে ইলেকট্রন গুলা নিজেরাই নিজেদেরকে বিকর্ষণ করা শুরু করছে। এটার কারণে ওরা আকারটা না কমিয়ে ওরা একটু বাইরে গেছে, বিকর্ষণ করতেছে, মানে কি একজন একজনকে ঠেলা দিচ্ছে বাইরের দিকে, সেই কারণে আকারটা একটু বেড়ে গেছে, দেখে আমি বলতেছি অ্যানায়নের আকারটা মূল পরমাণুর থেকে বেশি হচ্ছে। তো এটা তোমার হচ্ছে ধরো 2 মার্কের প্রশ্ন আসতে পারে। দেন হচ্ছে এখানে একটা জিনিস আবার লিখছে যে অ্যানায়নের আকার যেহেতু বড় হচ্ছে, আধান তুমি যত বাড়াবা আকার বাড়তে থাকবে। ক্যাটায়নের আকার যেহেতু ইয়া হচ্ছে, আধান তুমি যত বাড়াবা আকার তত হ্রাস পাবে। এখানে আর লাগবে না। দেন তোমার আসো এবার আয়নীকরণ শক্তিতে। এটা আমরা দেখছিলাম, আয়নীকরণ শক্তি বলতে কি বোঝাচ্ছিল মনে আছে? আয়নীকরণ শক্তি বলতে বোঝায় যে একটা পরমাণুকে যদি তুমি আয়নে পরিবর্তন করতে চাও, তাহলে তোমার যতটুকু শক্তি লাগবে ওই একমল শক্তিটাকে ইলেকট্রন অপসারণ করে। একটা ওই তো না বাংলা আমি যদি একদম খাঁটি বাংলায় বলি, তাহলে হচ্ছে তুমি যদি একটা পরমাণু সাপোজ সোডিয়ামকে তুমি আয়নিত করতে যাচ্ছ, মানে সোডিয়াম প্লাস আয়ন তৈরি করতে যাচ্ছ, তাহলে এই সোডিয়ামকে সোডিয়াম প্লাস বানাইতে হইলে তোমার যতটুকু শক্তি লাগবে ওইটাকে বলতেছে হচ্ছে আমি আয়নীকরণ শক্তি। সেম ভাবে ধরো ক্লোরিন আছে, ক্লোরিনকে তুমি কি বলে ক্লোরাইড আয়ন মানে Cl মাইনাস তৈরি করতে যাচ্ছ, এই ক্লোরিন থেকে Cl মাইনাস বানাইতে গেলে তোমার যে পরিমাণ শক্তি লাগবে ওইটাকে তুমি বলবা হচ্ছে আয়নীকরণ শক্তি। এবার সে সংজ্ঞায় বলছে গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণু বলতে ওটা কোনো যৌগ না, জাস্ট পরমাণু আছে, সাপোজ সোডিয়াম, 1 মোল বিচ্ছিন্ন পরমাণু বা ধরো 1 মোল সোডিয়াম থেকে পরমাণুর প্রতিটি থেকে একটি করে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে, মানে সোডিয়াম থেকে তুমি 1 মোল সোডিয়াম থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করবা, করে প্রতিটি দেখো করে পরমাণুটিকে 1 মোল ধনাত্মক আয়নে পরিবর্তন করতে। তাহলে এখানে ধনাত্মক আয়ন হইতে পারে, মানে এমন না যে শুধু আয়নীকরণ শক্তি ধনাত্মক আয়নেরই হয়, ঋণাত্মক আয়নেরও হয়, কিন্তু সংজ্ঞাটা দিচ্ছে ধনাত্মক আয়ন দিয়ে। সেখানে বলছে গ্যাসীয় অবস্থায় 1 মোল পরিমাণ বিচ্ছিন্ন পরমাণু থেকে তুমি যদি 1 মোল ইলেকট্রন অপসারণ করে মানে বের করে 1 মোল ধনাত্মক আয়ন তৈরি করতে চাও, তাহলে যে পরিমাণ শক্তি লাগে ওইটাকে, মানে আমি যদি বলি 1 মোল সোডিয়াম আছে, তুমি যদি 1 মোল সোডিয়াম থেকে 1 মোল ইলেকট্রন বের করে এটাকে 1 মোল সোডিয়াম আয়ন তৈরি করতে চাও, তাহলে তোমার যে পরিমাণ শক্তি লাগবে ওইটাকে তুমি বলবা আয়নীকরণ শক্তি। বুঝছো? জি ভাইয়া। তো এখন আয়নীকরণ শক্তিটা কিভাবে চেঞ্জ হয়, আমি যদি বলি, আমি যদি গ্রুপ ওয়াইজ আসি, উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি আস্তে আস্তে কি বাড়ে না কমে? কমে, উপর কারণ থেকে নিচে। উপর থেকে নিচে গেলে তুমি যখন একটা গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচে আসো, তুমি যত ধাপ নিচে আসবা একটা করে কক্ষপথ বাড়বে, And কক্ষপথ বাড়বে মানে নিউক্লিয়াস আর শেষ কক্ষপথে ইলেকট্রনের দূরত্ব বাড়বে। এই দূরত্বটা যত বাড়বে
তোমার কি শেষ কক্ষপথে ইলেকট্রনের প্রতি আকর্ষণটা তত কমবে। দূরত্ব যেহেতু বেশি, তোমার আকর্ষণ কম, রাইট? জি আকর্ষণ কম হইলে ধরো জি ভাইয়া আমার একটা ইলেকট্রন আছে নিউক্লিয়াস থেকে 1 কিলোমিটার দূরে, একটা ইলেকট্রন আছে নিউক্লিয়াস থেকে 2 কিলোমিটার দূরে। তাহলে 2 কিলোমিটার দূরে যে আছে ওকে তুমি সহজে বের করতে পারবা, নাকি 1 কিলোমিটার দূরে যে আছে তাকে তুমি সহজে বের করতে পারবা? ভাইয়া কোশ্চেনটা একটু ভাইয়া বুঝো নাই? আমি মানে বলছি যে ধরো উপর থেকে গ্রুপ ওয়াইজ যদি তুমি আমি আগাই, তুমি যত উপর থেকে নিচে যাও একটা করে কক্ষপথ বাড়ে, জি তাইলে জি 6 নাম্বার কক্ষপথে যে আছে, যে ইলেকট্রনটা আছে ওর প্রতি আমার আকর্ষণ বেশি, নাকি 7 নাম্বার কক্ষপথে যে আছে তার প্রতি আমার আকর্ষণ বেশি? মানে উপর থেকে নিচে আসলে 6 না নাম্বারটাতে না, শোনো শোনো, উপর আকর্ষণ থেকে কম নিচে হবে। আসলে তো কক্ষপথ বাড়ে, এটা তো তুমি মানো। জি এখন ধরো একটা ইলেকট্রন আছে 6 নাম্বার কক্ষপথে, আর একটা ইলেকট্রন আছে 7 নাম্বার কক্ষপথে, তাহলে কার জি প্রতি আকর্ষণটা বেশি থাকবে? 7 নাম্বারে ভাইয়া, কারণ নিচ আকর্ষণ থেকে সাত উপরে নাম্বারে কেন বেশি থাকে? ও বেশি দূরে না। 6 নাম্বার নিচ থেকে উপরে গেলে বুঝছো তো কমে। কি বলতে যাচ্ছি? জি ভাইয়া জি ভাইয়া হ্যাঁ, তুমি যত জি ভাইয়া দূরত্ব বুঝছি বাড়াবা তোমার দূরত্বের সাথে সাথে আকর্ষণ তো কমে যাবে। And জি ভাইয়া আকর্ষণ বুঝছি যত কম হবে তাকে বের করা তত কি সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। সহজ হবে, মানে যে যত দূরে থাকবে তাকে বের করা তত সহজ। And সহজ মানে জি কি আয়নীকরণ শক্তি তোমার কম। তাহলে কম তুমি যদি হচ্ছে সোডিয়াম আর ধরো লিথিয়াম, কি বলি, লিথিয়াম আর সোডিয়ামের কথা তুলনা করো, লিথিয়ামের ইয়া কেমন হয়? লিথিয়ামের কয়টা ইলেকট্রন? 3টা। মানে লিথিয়াম হয় দেখতে এইরকম, জি এখানে 8টা থাকে, এটা আমার লিথিয়াম। আর নিউক্লিয়াস 8টা 8টা, 2টা, দেন 8টা। আচ্ছা 8টা কেন বলছি, এখানে 2টা থাকে। এটা নিউক্লিয়াস 2টা, আচ্ছা এটা আমার লিথিয়াম, এখানে 2টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এটা হচ্ছে আমার সোডিয়াম। তাইলে দেখো ও আছে 2 নাম্বার কক্ষপথে, ও আছে 3 নাম্বার কক্ষপথে, তাহলে এই দূরত্বটা বেশি, সোডিয়ামের দূরত্বটা বেশি। তো এই জায়গায় আমার আকর্ষণটা বেশি, লিথিয়ামের ক্ষেত্রে এই ইলেকট্রন প্রতি আকর্ষণ বেশি, সোডিয়ামের ক্ষেত্রে এই ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কম। সো আমি যদি এই ইলেকট্রনটাকে বের করতে চাই, এটা 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 বের করতে আমার যে পরিমাণ, আমার যদি 10 জুল শক্তি লাগে, এইটাকে বের করতে আমার ওর থেকে একটু বেশি, ধরো 15 জুল শক্তি লাগবে। এটাই বলতেছে তুমি যখন উপর থেকে নিচে যাবা তখন আয়নীকরণ শক্তি আস্তে আস্তে হ্রাস পায়, কারণ উপর থেকে নিচে গেলে কক্ষপথ বাড়ে। And কক্ষপথের আকার, কক্ষপথ বাড়লে তোমার কি শেষ কক্ষপথে ইলেকট্রনের প্রতি আকর্ষণটাও কমতে থাকে। And আকর্ষণ যত কম হয় তত সহজে তাকে বের করা যায়। এই কারণে উপর থেকে নিচে গেলে, একটা গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। আর তুমি যদি বাম থেকে ডানে যাও, বাম থেকে ডানে গেলে কি হবে? বাম থেকে ডানে গেলে তোমার নিউক্লিয়াসে ইলেকট্রন প্রোটন সংখ্যা বাড়তেছে না, কিন্তু মানে কি বলতেছে, মানে তোমার তুমি যখন বাম থেকে ডানে যাবা তোমার জি নিউক্লিয়াস তো সেমই আছে, তোমার আস্তে আস্তে কি তোমার পর্যায় সংখ্যা বাড়তেছে না, মেন কথা তোমার হচ্ছে ইয়া বাড়তেছে না, কক্ষপথ বাড়তেছে না, কক্ষপথ তোমার সেম আছে, কিন্তু তোমার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা আর তোমার ইলেকট্রন সংখ্যা, শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা একটা একটা করে বাড়তেছে। তো আমার আকর্ষণটাও বাড়তেছে নিউক্লিয়াস আর এই ইলেকট্রন গুলোর প্রতি, and আকর্ষণ যত বাড়তেছে আকার তত ছোট হচ্ছে। তাহলে এখন আমি যত বাম থেকে ডানে যাচ্ছি শেষ কক্ষপথে ইলেকট্রনের প্রতি আকর্ষণ তত বাড়তেছে, তাহলে আকর্ষণ যত বাড়বে ওই ইলেকট্রনটাকে বের করা তত কঠিন হবে, তাই না? জি ভাইয়া যেহেতু আকর্ষণ বেশি, ওকে বের করতে তোমাকে বেশি শক্তি দিতে হবে, তাহলে যত বেশি শক্তি দিতে হবে আয়নীকরণ শক্তি তত বেশি হবে। তো বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে, আর উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কম হবে। তুমি যদি গ্রাফে আসো দেখো, প্রথম ইয়া হাইড্রোজেন হিলিয়াম,
হাইড্রোজেন হিলিয়াম, বাম থেকে ডানে গেছো, আয়নীকরণ শক্তি বাড়ছে। দেন দেখো লিথিয়াম, সোডিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। দেখো মাঝখানে কিছু এক্সেপশনাল আছে, ওগুলা দেখবো আমরা। আয়নীকরণ শক্তি এক্সেপশনাল আছে মাঝখানে, বাট বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, প্রত্যেকটাতে সেম ইয়ার, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। এবার তুমি যদি উপর থেকে নিচের কথা চিন্তা করো, দেখো এই যে উপর থেকে নিচে তোমাকে এইভাবে দেখতে হবে, উপর থেকে যত তুমি নিচে যাবা তোমাকে এইভাবে চিন্তা করতে হবে। তো আবার আসি আমরা এক্সেপশনাল গুলা দেখে আবার গ্রাফটাতে আসি, তাহলে একবারে পুরোপুরি ক্লিয়ার হবে। তো আমরা নর্মালি বুঝলাম যে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমতেছে, আর বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়তেছে। এবার আসি এক্সেপশনাল গুলা। এক্সেপশনাল কোনগুলা? এই যে মাঝখানে দেখবা যেগুলা ইলেকট্রন বিন্যাসে অর্ধপূর্ণ বা পূর্ণ থাকে, ওইগুলাতে হবে এক্সেপশনাল। যেমন তোমার এই জায়গায় যেটা হয়েছে, এই জায়গায় দেখো এই যে জাম্প গুলা যেগুলো দেখতেছো, এগুলো হচ্ছে এক্সেপশনাল জাম্প। কেন? দেখো এখানে বেরিলিয়াম আর বোরনের কথা বলতেছে। বেরিলিয়াম আর বোরনের যদি তুমি হচ্ছে দেখো, ইলেকট্রন বিন্যাস দেখো, এটা হচ্ছে বেরিলিয়ামের, এটা বোরনের। দেখো চিন্তা করো এবার, কি হচ্ছে এখানে? বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রে কেন হচ্ছে বোরনেরটা কমে গেল আর বেরিলিয়ামেরটা বেড়ে গেল? কারণ হচ্ছে দেখো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে এই 2s ছিল আর 2p ছিল, 2p তে কোনো ইলেকট্রনই নাই, বাট 2s টা একদম পূর্ণ আছে। বাট বোরনের ক্ষেত্রে 2s পূর্ণ আছে, বাট 2p তে ইলেকট্রন গেছে, বাট ও পূর্ণও নাই অর্ধপূর্ণও নাই। ওর অর্ধপূর্ণ হইতে 3টা লাগতো, কিন্তু ওর কাছে 3টা ইলেকট্রন নাই। তাহলে কি এই জায়গায় বেরিলিয়ামটা বেশি স্থিত, সুস্থিত বেশি, স্টেবল বেশি। জি ওর যেহেতু অর্ধপূর্ণ আছে, এই অর্ধপূর্ণ থাকার কারণে ওর শক্তিটা একটু বেড়ে গেছে, মানে ওর স্থিতিশীলতা একটু বাড়ছে ওর থেকে। দেখো ও কিন্তু ওর পরে আছে। নর্মালি বেরিলিয়ামের থেকে বোরনের বেশি হওয়ার কথা, কিন্তু বোরন বেরিলিয়ামের থেকে একটু কম স্থিত, কারণ বেরিলিয়ামের মধ্যে একটা পূর্ণ অরবিটাল আছে, কিন্তু বোরনের মধ্যে সেটা নাই। এই কারণে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি একটু বেড়ে গেছে। এই কারণে দেখো লিথিয়ামের পরে তুমি যখন বাম থেকে ডানে গেলা, লিথিয়ামের থেকে বেরিলিয়ামের একটু বাড়লো, কিন্তু বোরনে আবার একটু কমে গেল। কারণ কি? এই জায়গায় বেরিলিয়ামের কি ছিল? একটা স্থিত অরবিটাল ছিল, ওই যে 2s2, বুঝছো কি হয়েছে? ওর বেরিলিয়ামের থাকার কথা ছিল এই জায়গায়, এরকম এইভাবে হওয়ার কথা ছিল, কিন্তু হইলো না। বেরিলিয়ামের শক্তিটা একটু বেড়ে গেল, কারণ ওর একটা অরবিটাল পূর্ণ ছিল। দেন তুমি আবার বাম থেকে ডানে গেলা, বোরনের পরে কার্বন, ওর একটু বাড়লো, কার্বনের পরে নাইট্রোজেন, ওর একটু বাড়লো। দেন দেখো আবার অক্সিজেনের কমে গেল। এখানে অক্সিজেনের অ্যাকচুয়ালি কমে নাই, নাইট্রোজেনেরটা একটু বেশি বেড়ে গেছে। কারণ কি? নাইট্রোজেনে আবার এরকম। তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কেমন? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে 7, নাইট্রোজেন 7। তুমি লিখো 1s2, 2s2, দেখো 2p3, পি অরবিটালে 6টা থাকে, ওর আছে 7টা। আর অক্সিজেনের যদি তুমি দেখো 1s2, অক্সিজেন হচ্ছে 8, 2s2, 2p4। দেখো পি অরবিটাল নাইট্রোজেনে অর্ধপূর্ণ, কিন্তু অক্সিজেনে অর্ধপূর্ণের থেকে একটা বেশি, তাহলে নাইট্রোজেন একটু বেশি সুস্থিত হয়ে যাচ্ছে। সেই কারণে নাইট্রোজেনেরটা অক্সিজেন থেকে দেখো একটু বেশি হচ্ছে, অক্সিজেনেরটা আবার একটু নিচে নেমে যাচ্ছে। দেন আবার নর্মালি যেরকম অক্সিজেনের পরে ফ্লোরিন একটু বাড়ছে, ফ্লোরিনের পরে নিয়ম একটু বাড়ছে। বুঝছো কি হয়েছে? সেম জিনিসটা হচ্ছে পরেরটাতে, সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম গেছে, দেন অ্যালিয়াম। ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে ম্যাগনেসিয়ামের একটু বেশি। তুমি ইলেকট্রন বিন্যাস দেখলে বুঝতে পারবা যে এখানে কোনো একটা অর্ধপূর্ণ আছে হয়তো বা, দেখে এটা হয়েছে। দেন এই জায়গায় আবার দেখো ফসফরাস সালফারের ক্ষেত্রে একবার হয়েছে, এখানে ক্যালসিয়াম গ্যালিয়ামের ক্ষেত্রে হয়েছে। প্রত্যেকটাতে দেখো এই জায়গায় একটা বিন্যাসে এরকম হচ্ছে। বুঝছো? সবার কারণ হচ্ছে এই অর্ধপূর্ণ ইলেকট্রন।
এগুলো হলো এক্সেপশনাল। কিন্তু নর্মালি যেটা হচ্ছে, তুমি যখন উপর থেকে নিচে আসতেছো আয়নীকরণ শক্তি কমতেছে, বাম থেকে ডানে যাচ্ছ আয়নীকরণ শক্তি বাড়তেছে। এখন এই গ্রাফে আমি এখন উপর থেকে নিচে আসলে কিভাবে কমতেছে এটা দেখাই। দেখো, আমি যদি উপর থেকে নিচে যাই, দেখো হিলিয়াম 18 নম্বর গ্রুপ, হিলিয়ামের পর নিচে কে আছে? নিয়ন, এরপর আছে আর্গন, এরপর আছে ক্রিপ্টন। দেখো উপর থেকে নিচে যাচ্ছি, আয়নীকরণ শক্তি আস্তে আস্তে কমতেছে, কমতেছে না? জি তো এই গ্রাফ দিয়ে ওটা বুঝাইছে। তো এটাই আমার হচ্ছে আয়নীকরণ শক্তি। একটা গ্রাফের মধ্যে তোমার এক্সেপশনাল, মানে এগুলো আসলে কি বলে, এক্সপেরিমেন্টাল ডেটা, তো এক্সপেরিমেন্টাল ডেটা প্লট করছে, বাট এখান থেকে তোমার আমরা কনসেপচুয়ালি যেগুলো পড়তেছে ওগুলো সব বোঝা যাচ্ছে। তো দেখো আমরা গ্রুপ ওয়াইজ যেটা কমে জানি। তো দেখো প্রথমটা দেখো, আস্তে আস্তে এই পুরা গ্রাফগুলা আস্তে আস্তে ছোট হচ্ছে আর নিচের দিকে নামতেছে। কারণ কি, উপর থেকে নিচে গেলে টোটাল আয়নীকরণ শক্তিটা কমে। দেখো দেখো, এই জায়গায় অনেক বেশি ছিল, এই জায়গায় একটু কম, এই জায়গায় তার থেকে একটু কম, এই জায়গায় তার থেকে একটু কম, এই জায়গায় তার থেকে একটু কম, আস্তে আস্তে কমতেছে। কারণ এগুলো এক একটা গ্রুপের মানে পর্যায়কে ইয়া করে। তুমি যত উপর থেকে নিচে আসতেছো আস্তে আস্তে পুরা শক্তিটাই কমে যাচ্ছে ওভারঅলি। দেখে এই গ্রাফগুলো আস্তে আস্তে ছোট হইতে থাকতেছে। বুঝছো? জি ভাইয়া। দেখো এই যে অক্সিজেন নাইট্রোজেন এখানে আবার এক্সপ্লেন করছে যে নাইট্রোজেনের 3p3 থাকে কিন্তু অক্সিজেনের p4 থাকে। ওকে, দেন আসো এবার ইলেকট্রন আসক্তিতে। ইলেকট্রন আসক্তি কি জিনিস? একই রকম বাট বৈশিষ্ট্য একই রকম, বাট জিনিসটা আলাদা। ইলেকট্রন আসক্তি হচ্ছে ইলেকট্রন আসক্তি বলতে বোঝাচ্ছে তোমার তুমি কতটা ইলেকট্রনের প্রতি আসক্ত, এটা। তো এখানে দেখো সংজ্ঞায় যদি আমি যাই, প্রথমত বলতে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জনের জন্য গ্যাসীয় অবস্থায়, বেশি লিখতে তুমি গ্যাসীয় অবস্থা থেকে পড়ো। গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণুর প্রতিটি পরমাণু একটি করে 1 মোল ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হইতে যে শক্তি নির্গত হবে। তুমি আয়নীকরণ শক্তিতে যে জিনিসটা পড়ছো ঠিক তার উল্টা। ওই জায়গায় পড়ছিলা 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন বের করে এটাকে 1 মোল পজিটিভ আয়নে বানাইতে যে পরিমাণ শক্তি দিতে হয় ওইটাকে বলে আয়নীকরণ শক্তি। এখানে বলতেছে উল্টাটা, যে 1 মোল বিচ্ছিন্ন পরমাণুকে পরমাণু পরমাণু যদি 1 মোল ইলেকট্রন গ্রহণ করতে চায়, মানে ধরো আমি আমি একটা পরমাণু, আমি উদাহরণ হিসেবে ধরো ক্লোরিন দিলাম। 1 মোল ক্লোরিন যদি 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ক্লোরিন অ্যানায়ন বা ঋণাত্মক আয়নে পরিণত হইতে চায়, এটা করার জন্য তাকে যে পরিমাণ শক্তি ছাড়তে হবে বা নির্গত করতে হবে তাকে বলবে হচ্ছে ইলেকট্রন আসক্তি। বুঝছো সংজ্ঞায় কি বলছে? আমি ক্লোরিন দিয়ে বুঝাইলাম, আগেরটার উল্টা। আগে তুমি একটা একটা মৌল থেকে 1 মোল ইলেকট্রন বের করে পজিটিভ আয়নে তৈরি করছো। ইলেকট্রন বের করতে হইলে শক্তি দিতে হয়, আর জি ইলেকট্রন নিতে হইলে শক্তি ছাড়তে হয়। দেখে এখানে নির্গতর কথা বলছে। তো আগেরটা ছিল আয়নীকরণ শক্তি, ওখানে তুমি 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন বের করে ওটাকে 1 মোল ক্যাটায়নে পরিবর্তন করতেছিলাম। এই জায়গায় যেটা করতেছো, 1 মোল পরমাণু 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল অ্যানায়ন তৈরি করবে। এটার জন্য তাকে যে পরিমাণ শক্তি ছাড়তে হবে ওইটাকে বলতেছে ইলেকট্রন আসক্তি। আর বাংলা কথায় বললে, ইলেকট্রন তুমি কতটুকু ইলেকট্রনকে আকর্ষণ করো বা করতে পারো, এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। বুঝছো? জি ভাইয়া। তো একই জিনিস আবারও, তুমি যখন উপর থেকে নিচে যাবা কক্ষপথ বাড়বে, কক্ষপথ বাড়লে শেষ কক্ষপথে ইলেকট্রনের প্রতি আকর্ষণ কি আস্তে আস্তে কমতে থাকবে। তো ইলেকট্রন আসক্তি কমবে। তুমি যখন বাম থেকে ডান দিকে যাবা কক্ষপথ বাড়বে না, কিন্তু ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা বাড়বে। এই কারণে তোমার শেষ কক্ষপথের প্রতি ইলেকট্রনের আকর্ষণটা বাড়বে, আর ইলেকট্রনের আকর্ষণ যত বাড়বে ইলেকট্রন আসক্তি তত বৃদ্ধি পাবে। একই জিনিস। বুঝছো কি বলছি? একই জিনিস জি লেখা ভাইয়া। আছে, বৈশিষ্ট্য একই। আয়নীকরণ শক্তিরও যেই বৈশিষ্ট্য, ইলেকট্রন আসক্তিরও সেই বৈশিষ্ট্যই। তো দেখো কোথায় লিখছে, গ্রুপ ওয়াইজ দেখো। উম, দেখো দেন এখানে কিছু ব্যতিক্রম দেখাইছে যে আহ
তোমার কোথায় বলছে ফ্লোরিনে ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম, এটা হচ্ছে প্রশ্নে আসে যে নর্মালি তো হচ্ছে আমার উপর থেকে নিচে গেলে হচ্ছে কি হওয়ার কথা, ইলেকট্রন আসক্তি কমার কথা, মানে উপরে যে থাকবে তার ইলেকট্রন আসক্তি বেশি থাকার কথা, কিন্তু হ্যালাইড গুলোর ক্ষেত্রে যেটা হয়, আহ, অন্যগুলোর ক্ষেত্রে মেনটেন হয়, উপর থেকে নিচে গেলে কমে, কিন্তু ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা আবার ক্লোরিনের থেকে কম হয়। এটা কারণ কি? কারণ ফ্লোরিনের আকার অনেক ছোট হওয়ার কারণে, দেখো এখানে বলছে ফ্লোরিনের আকার অনেক ছোট, দ্বিতীয় শক্তি স্তরে 60টি ইলেকট্রন থাকে। এই ছোট্ট ছোট আকারের মধ্যেই ওর দ্বিতীয় কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে। তো ও যেটা করে, ও হচ্ছে ওর স্বভাব পরিবর্তন করে ওই ইলেকট্রন গুলাকে আকর্ষণ না করে বিকর্ষণ, মানে ওর কম জায়গার মধ্যে অনেকগুলো ইলেকট্রন থাকে দেখে ও ওর ইলেকট্রনের ঘনত্ব অনেক বেড়ে যায়। ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে ও ইলেকট্রনকে দেখা যায় আর আকর্ষণই করে না, ও তখন ইলেকট্রনকে বিকর্ষণ করা শুরু করে। এই কারণে তার ইলেকট্রন আসক্তি ক্লোরিন থেকে একটু কম হয়। তো এটা হচ্ছে একটা এক্সেপশনাল। তো তোমার কাজ হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, কি বলে তো, না তড়িৎ ঋণাত্মকতা না, তোমার হচ্ছে ইলেকট্রন আসক্তি পর্যন্ত তোমার কাজ হচ্ছে দেখা। আমরা হচ্ছে কালকে বসে জি পর্যায়বৃত্ত ভাইয়া। ধরনের ধর্মগুলো সব শেষ করব। পর্যায়বৃত্ত যেগুলো ধর্ম আছে এগুলো কালকে শেষ করে ফেলবো। এরপরে হচ্ছে আমরা যাব হচ্ছে ওই শঙ্করায়নের পাঠ্যপুস্তক, বুঝছো? আচ্ছা ভাইয়া। আমি তোমাকে হচ্ছে রেকর্ডিং দিয়ে দিচ্ছি।